পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা যদি না পড়ো দুটো সমস্যা। নাম্বার 1, পৌরনীতির বেসিকটাই জানবা না। নাম্বার 2, পরীক্ষার সিকিউ আর এমসিকিউ দুটোতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস জানতে পারবা। কোন অধ্যায়ের? প্রথম অধ্যায়। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। আর হ্যাঁ, যেই ক্লাস মিস করলে মিস হবে A+, এটা হচ্ছে সেই ক্লাস। শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। দেখো স্টুডেন্টস, এই ক্লাসগুলো এমনভাবে আমরা ডিজাইন করেছি যাতে করে তোমরা একটা লাইফ লং সাজেশন ক্যারি করতে পারো, নাম্বার 1। নাম্বার 2, পৌরনীতি ও সুশাসনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করা। তোমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর দিকে একটু তাকাও, একটু যদি অ্যানালাইসিস করো, একটা অদ্ভুত জিনিস দেখতে পারবা। সেটা হচ্ছে একই প্রশ্ন বারংবার বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে। তার মানে বোর্ড প্রশ্ন সলভ করা মানে এমসিকিউ থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়ে নেওয়া, আর আমাদের দেওয়া সাজেশনটা ফলো করা মানে সিকিউতে একদম টপ নচ নাম্বার পাওয়া। আর এরকম একটা জায়গা থেকে আজকের ক্লাসের শুরুতে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করব? আমরা একটা ওয়ান শট সাজেশন দিব। এই সাজেশনটা কিসের উপরে থাকবে? এটা থাকবে হচ্ছে কি তোমার টপিক বেসড, অর্থাৎ আমাদের যে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রটি রয়েছে, প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটাকে কয়েকটা সাব চ্যাপ্টারে বা কয়েকটা টপিকে আসলে ডিভাইড করা যায়, এবং এই এক একটা টপিকের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একদমই ইম্পর্টেন্ট না, কোনটা পরীক্ষায় পড়ে না গেলেও হয়, আবার কোনটা পরীক্ষায় না পড়ে গেলে একদম তুমি মাঠে মারা যাবা, সেই বিষয়গুলো ক্লাসের শুরুর অংশে আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপরে আমরা বোর্ডের এমসিকিউ সলভ করব, এবং বোর্ডের এমসিকিউ যখন সলভ করব প্যারালালি আমি তোমাদেরকে মুখে মুখে ওইটার এক্সপ্লেনেশনও দিয়ে দিব, এবং তুমি তখন ওই একটা এমসিকিউর এক্সপ্লেনেশন জানার মাধ্যমে পুরো যে আমার এমসিকিউটা রয়েছে ওটা যাবতীয় জিনিসপত্র তুমি জেনে ফেলতে পারবা। তার মানে একটা এমসিকিউ, একটা ব্যাখ্যা, একটা চ্যাপ্টারের একটা অংশ রিভিশন হয়ে গেল। ওকে, সো মোটামুটি জেনে গেল আজকের এই ক্লাসে কি কি থাকছে তোমাদের জন্য। তাহলে চলো দেরি না করে আমাদের মূল যে ওয়ান শট সাজেশনটা ফার্স্টে রয়েছে সেই ওয়ান শট সাজেশনের দিকে আমরা চলে যাই। অধ্যায় 1, পৌরনীতি ও সুশাসন পরিচিতি। ওয়ান শট সাজেশন শুরু করার আগে কয়েকটা বিষয়টি তোমাদেরকে বলি। এই তোমার চ্যাপ্টারটার মধ্যে আসলে কি কি রয়েছে? প্রথমত, পৌরনীতি একটা জিনিস, সুশাসন একটা জিনিস। পৌরনীতি দিয়ে একটা নগর রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় সেগুলো যেরকম কথাবার্তা বলা হয়, ঠিক তেমনি সুশাসন বা কোন উপায়ে আমরা আসলে আইনটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আইনটাকে ইমপ্লিমেন্ট করে আমার যে চারপাশের পরিবেশটা রয়েছে, চারপাশের রাষ্ট্রটা রয়েছে, সেই রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাদের মধ্যে যে একটা আন্তঃযোগাযোগ সম্পর্ক বিদ্যমান রয়েছে, সেই সম্পর্কটা কীরকম হতে পারে, ওইটা যে বেসিক আইডিয়াটা, সেটা নিয়ে বেসিক্যালি এই যে সম্পূর্ণ চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আলাপ আলোচনা করা হয়েছে। এবং এরকম একটা জায়গা থেকে এই চ্যাপ্টারে শুরুতেই আমরা যেটা দেখি, বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। ফর অ্যান এক্সাম্পল, এখানে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পৌরনীতির ধারণা ও পরিধি। কি বাচ্চারা? পৌরনীতির ধারণা ও পরিধি। দেখো, আমি যদি একটু চিন্তা করি 2019 সালের প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করো, 1, 2, 3, 4, 5, 6, 2019 সালে তোমার যখন ফুল সিলেবাসের লাস্ট পরীক্ষা হয়েছিল, সেই 2019 সালে 6টা বোর্ডে এই একটা জায়গা থেকে তোমার সিকিউ প্রশ্ন আসছে। এবং আমার যেটা হচ্ছে মনে হয় এই টপিকটার গুরুত্বপূর্ণ এবার একদম 100তে 100, অর্থাৎ 5 স্টার। সো পৌরনীতির ধারণা, বেসিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা জানতে হবে। এটার পরিধি, এটা ব্যাপ্তিটা কতখানি, সেই ব্যাপ্তি সম্পর্কে আমাদের জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই জিনিসটার সাথে আমার আরও একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সংজ্ঞা। দেখা গিয়েছে যে অনেক মনীষী এক এক রকম সংজ্ঞা দিয়েছেন তোমার এই পৌরনীতি নিয়ে। অ্যারিস্টটল একটা সংজ্ঞা দিয়েছেন, লিকক একটা সংজ্ঞা দিয়েছেন, হেগেল একটা সংজ্ঞা দিয়েছেন। এই যে এতগুলা মনীষী এতগুলা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। সবসময় মনে রাখবা, পৌরনীতির সিকিউতে ভালো করার একটাই টেকনিক। সেই টেকনিকটা কি? আমার অ্যাটলিস্ট 3টা করে মনীষীদের সংজ্ঞা মনে রাখা। তুমি যদি এই জিনিসগুলো লিখতে পারো খাতার মধ্যে, তোমার খাতা হবে টপ নচ, 100তে 100। এবং ওই একটা সিকিউ তুমি 10-এ
অ্যাট লিস্ট কত পাবা জানো? 9। অ্যাট লিস্ট 9 পেয়ে যাবা। বুঝতে পারতেছো? জাস্ট 3টা তুমি মনীষীদের সংজ্ঞা মনে রাখবা, সংজ্ঞাগুলো লিখবা, কানেক্ট করবা উদ্দীপকের সাথে, তাহলে তুমি সিকিউতে 10-এ 9 পাচ্ছ। 7টা সিকিউ লিখতে হয়, তুই 5টা সিকিউ তো যদি হচ্ছে 9 পাও, তোমার তো অনেক নাম্বার এখানেই উঠে যাচ্ছে, তাই না বলো? তাই এই সংজ্ঞাগুলো অবভিয়াসলি মনে রাখবা। এরপর দেখি আমাদের পৌরনীতি ধারণার পরে পরবর্তী ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার সুশাসনের স্বরূপ। মোস্ট অফ দ্য কেসে পৌরনীতি ধারণার সাথে সুশাসনের স্বরূপের একটা তোমার ব্রিজ থাকে। একটা কি থাকে বাচ্চারা? একটা হচ্ছে গিয়ে আমার ব্রিজ থাকে, একটা কানেকশন থাকে যে পৌরনীতি ধারণার সাথে সুশাসনের স্বরূপটা কিভাবে কি আসতে পারে। উদ্দীপকটা যখন করা হয়, উদ্দীপকের ক আর খ তো ওর মতোই থাকতেছে, এটা বলার কিছু নাই। গতে সাপোজ পৌরনীতি ধারণা থেকে প্রশ্ন করলো, ঘতে এসে এই সুশাসনের স্বরূপের সাথে পৌরনীতির ধারণাটাকে মিক্সড করে একটা প্রশ্ন করলো। এবং দেখো সুশাসনের স্বরূপটা কিন্তু অলরেডি বেশ কয়েকবার এখানে চলে আসছে, 1 2 3 4 5, প্রায় 5 থেকে 6 বার বিভিন্ন সময় চলে আসছে। এবং এইটার গুরুত্ব হলো আমি দিয়ে রেখেছি 4 স্টার। সো প্লিজ বাচ্চারা এই টপিকটা বেশ ভালো করে পড়বা। এরপর দেখি পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক, অর্থাৎ পৌরনীতির সাথে সুশাসনের একটা খুব নিবিড় যোগাযোগ রয়েছে। এই নিবিড় যোগাযোগটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে, এবং এইটার তোমার গুরুত্বটা আমরা 2 স্টার দিয়েছি, অতটা ইম্পর্টেন্ট না, বাট যারা খুব ভালো স্টুডেন্ট তারা অবভিয়াসলি এটাও পড়ে যাবা। আচ্ছা, এরপর দেখি আমাদের সৃজনশীলের যে সাজেশনটা দিচ্ছি, এখানে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। দেখো সিভিক্সের সাথে পলিটিক্যাল সায়েন্সের কানেকশন রয়েছে, সিভিক্সের সাথে ইকোনমিক্সের কানেকশন রয়েছে, সিভিক্সের সাথে হিস্ট্রির কানেকশন রয়েছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এই সবগুলোর সাথে পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক রয়েছে। এখন তুই বলতে পারো যে ভাইয়া কিভাবে? আমি তোমাকে যদি এটার ব্যাখ্যাটা একটু বলি, পৌরনীতি ও সুশাসন এটা কি নিয়ে আলাপ আলোচনা করে? এটা আলাপ আলোচনা করে একটা নগর রাষ্ট্র বা একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছে সেটার ব্যাপারে। এখন চিন্তা করো বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটা যখন পরিচালিত হয় এটার চারপাশে কী কী বিষয় চলে আসে? অর্থনীতি আসে, এই রাষ্ট্রটার রাজনীতির কি অবস্থা সেটা আসে, এই রাষ্ট্রটার সমাজের কি অবস্থা সেটা আসে, এই রাষ্ট্রটার তোমার অতীত ইতিহাসটা কি সেটাও হলো গিয়ে চলে আসে, এবং এই রাষ্ট্রটার যে আমাদের সম্পূর্ণ জায়গা থেকে মানব কল্যাণ কীভাবে সংগঠন করা যায় সেটা নিয়েও কিন্তু আমাদের কথাবার্তা বলতে হয়। তার মানে পৌরনীতির সাথে অর্থনীতি, তারপর ইতিহাস, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই সবগুলোর একটা কোরিলেশন রয়েছে। এবং এই কোরিলেশন থেকে কিন্তু সিকিউ প্রায় সময় পেঁচিয়ে দিয়ে দেয়, তাই আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। তবে মজার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর ইতিহাসের চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থনীতি, কারণ এটা আমরা সবাই জানি একটা দেশের যদি অর্থনীতিটাই ধ্বংস হয়ে যায় সে দেশটা অ্যাকচুয়ালি চলতে পারে না, সেই দেশটা ব্যাংক্রাফট হয়ে যায়। সো নানান রকম সমস্যা এখানে দেখা যায়। তার মানে খুবই ন্যাচারাল যে পৌরনীতির সাথে আমার ইকোনমিক্সের একটা কোরিলেশন অবভিয়াসলি থাকবে এবং এটা খুব ইম্পর্টেন্ট। আর এই একটা জায়গা থেকে আমরা দেখি পৌরনীতির সাথে ইকোনমিক্সের যে রিলেশনটা, এটাকে আমি দিয়ে রেখেছি 5 স্টার। কয়টা স্টার? 5 স্টার। সো তোমরা সবাই এই যে তোমার টপিকটা রয়েছে টপিকটা বেশ ভালো করে পড়বা। তো বাচ্চারা আমাদের এই পার্টটুক শেষ। আমাদের সিভিক্সে ফার্স্ট পেপারে যেই সিকিউর যেটা সাজেশন দেওয়ার কথা ছিল শর্ট সাজেশন, সেই শর্ট সাজেশনটা দিয়ে ফেলছি। এবার তোমাদের এমসিকিউ শুরু করব, এবং এমসিকিউতে বেসিক্যালি আমি বিগত বছরগুলোতে আসা বোর্ডের প্রশ্নগুলো সমাধান করব। নাম্বার 1। নাম্বার 2, তুমি বলতে পারো যে ভাইয়া বোর্ড প্রশ্ন সমাধানটা কিভাবে কি করতেছেন, এখান থেকে কীভাবে কি উপকৃত হব? অলরেডি ক্লাসের শুরুতে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলেছি। এটা হচ্ছে দেখো আমাদের যে এই বোর্ড প্রশ্নগুলো রয়েছে, এই বোর্ড প্রশ্নগুলো আসলে প্রত্যেক বছর রিপিট হয়। যেহেতু রিপিট হয় তার মানে শতভাগ কমন পাওয়ার একটা মেসিভ প্রবাবিলিটি রয়েছে। তাই আজকে আমরা যে কাজটা করব, আজকে আমরা এই বোর্ড প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ব, সো দ্যাট তোমাদের আর কোনো ডাউট না থাকে যে কোনটার অ্যান্সার এইটা হইলো বা ওইটা হইলো কেন, এইটা যাতে কোনো ডাউট না থাকে। তাহলে চলো শুরু করি। আমি যেটা হলো বলেছিলাম যে আমাদের কিন্তু এমসিকিউগুলো কি হয়? রিপিট হয়। জাস্ট দেখো সিভিতাস
শব্দটার অর্থ কি? রাজশাহী বোর্ড 2019-এ আসছে, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 2017-তে আসছে, অর্থাৎ 1 2 3 4 চারটা বোর্ডে জাস্ট 2 বছরের ব্যবধানে এই প্রশ্নগুলো কিন্তু বারংবার এসেছিল, তাই না বলো? সো আমরা এই যে জিনিসগুলো এটা হচ্ছে কি মনে রাখবো। এখন কথা হচ্ছে আমরা যখন এমসিকিউ বই থেকে পড়তে নিব তখন আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে। প্রথমত এই ধরনের ইংরেজি শব্দের অর্থ মনে রাখতে হবে। দ্বিতীয়ত কিছু ঐতিহাসিক সাল থাকবে, সেই সালের নাম মনে রাখতে হবে। তৃতীয়ত উক্তির বক্তা, মানে সাপোজ তুমি হেগেলের একটা উক্তি পড়লা বা অ্যারিস্টটলের একটা উক্তি পড়লা, মানে ওই উক্তিটা যে অ্যারিস্টটল দিয়েছে সেটা হলো মনে রাখতে হবে। উক্তির বক্তার যে নামটা রয়েছে সে বক্তার নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সত্যি কথা বলতে যারা সিভিক্স পড়ছো হিউম্যানিটিস গ্রুপে, তারা যদি অ্যাটলিস্ট তারা যদি অ্যাটলিস্ট এই 3টা জিনিস মাথায় রেখে এমসিকিউ সলভ করতে চাও, তোমাকে একটা মজার কথা বলি, তোমার জীবন অনেক সহজ হয়ে যাবে। এমসিকিউতে 30-এ 25 পাওয়া কোনো ব্যাপারই না, চোখ বন্ধ করে দাগালে তুমি 30-এ 25 পেয়ে যাবা। ওকে, সো আমার বিশ্বাস এর মধ্যে অনেকের অ্যান্সারটা হলে দিয়ে ফেলেছো। সো আমি এটা দিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি যেহেতু পড়ানোর সেপারেট করে কিছু নাই। তো সিভিতাস শব্দের অর্থ কি? সিভিতাস শব্দের অর্থ হচ্ছে কি তোমার নগর রাষ্ট্র। আচ্ছা বাচ্চারা, আমরা এখানে ছোট একটা ব্যাখ্যাতে যাই। নগর রাষ্ট্র বলতে কি বোঝায়? রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্রের ভিতরে নগর থাকে, শহর থাকে। নগর রাষ্ট্রটাকে আসলে যখন প্রাচীন গ্রিসে বা অ্যাথেন্সে তোমার হচ্ছে এই ধরনের জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, তখন আসলে এক একটা নগরী এক একটা হলো রাষ্ট্র ছিল, বা এক একটা শহর একটা রাষ্ট্র ছিল। ফর অ্যান এক্সাম্পল, বাংলাদেশের মধ্যে ঢাকা একটা শহর, চট্টগ্রাম একটা শহর, দিনাজপুর একটা শহর, তারপর হচ্ছে এক একটা যে বিভাগগুলা, প্রত্যেকটা বিভাগ কিন্তু সারা বাংলাদেশের মধ্যে রয়েছে। সো আগেরকার দিনে ধরা হতো এক একটা বিভাগ বা এক একটা শহর বা এক একটা নগরী এক একটা হলো রাষ্ট্র। যদিও এটা আয়তন, জনসংখ্যা সবকিছু কম ছিল, বাট প্রত্যেকটাকে একটা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র বলে আসলে আখ্যায়িত করা হতো। তাই ওই জায়গা থেকে গ্রিসে এই ধরনের একটা শব্দ প্রচলিত হয়, সিভিতাস। যে সিভিতাস দিয়ে আসলে বোঝানো হতো কি? নগর রাষ্ট্র। ঠিক আছে, ডান। আগাই সামনের দিকে, ডান 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 ডান। মাত্র কি বললাম? জাস্ট মাত্র উক্তির বক্তার নাম মনে রাখতে হবে। জাস্ট মাত্র বলছি আমি কথাটা। অ্যান্ড দেখো, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ডে আসা একটা প্রশ্ন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তিটি কার? দেখতে পাচ্ছ বাচ্চারা? সো ডিরেক্টলি একটা উক্তি তোমার এখানে চলে আসছে। সো দেখি অধ্যাপক এইচ লাস্কি, এফ.এ. গ্লাইট, ইএম হোয়াইট অর ম্যাগাইভার। ব্যক্তিগতভাবে ম্যাগাইভারের যে বইগুলো রয়েছে আমার খুব ভালো লাগে, এবং তিনি খুব সিম্পলভাবে রিয়েলিস্টিক্যালি সিভিক্সকে, আমাদের যে সাধারণ মানুষের জীবন রয়েছে, বাস্তবের সঙ্গে সংযুক্ত করেছেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এটা যেহেতু ডিরেক্ট উক্তি থেকে বেসিক্যালি আসছে, সো বাচ্চারা বুঝতেই পারতেছো এটা নিয়ে অ্যাকচুয়ালি আর আলাদা করে পড়ানোর কিছু নাই বা বোঝানোর কিছু নাই। এটা আনসার হচ্ছে ইএম হোয়াইট। আগাই, এই জায়গাটা ব্যাখ্যার আছে। প্রাচীন গ্রিসের নাগরিকরা কোন বিশেষ রাজনৈতিক অধিকারটা ভোগ করত? একটা খুবই সুন্দর জার্গন এখানে ব্যবহার করা হয়েছে, একটা খুবই সুন্দর জার্গন বলো বা ফ্রেজ বলো ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার রাজনৈতিক অধিকার। ভোট প্রদানের অধিকার, রাজনৈতিক দল করার অধিকার, সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার, নাকি মতামত প্রকাশের অধিকার? একটু দ্রুত তোমরা বলো তো। রাজনৈতিক অধিকার, পলিটিক্যাল রাইটস। কি বলা হচ্ছে এখানে? পলিটিক্যাল রাইটস। অর্থাৎ এক কথা যদি হলো গিয়ে আমি চিন্তা করি, এই যে আমার গ্রিস নগরীটা রয়েছে, সেই গ্রিস নগরীর যে মানুষটা ছিল তাদের মধ্যে কি এখানে প্রয়োজন হচ্ছে? তাদের মধ্যে যে পলিটিক্যাল রাইটসগুলো রয়েছে সেই পলিটিক্যাল রাইটস নিয়ে আসলে কথাবার্তা বলা হচ্ছে। দেখো, আমরা যদি চিন্তা করি এটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সার হচ্ছে সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার। সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার। আচ্ছা বাচ্চারা, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? একটু যদি আমি একটু মানে ডিপ ডাউন করি, জিনিসটা কিন্তু ডিপ ডাউন করি, তার একটা উত্তরটা কি আসে? দেখো, প্রাচীন গ্রিসে
আচ্ছা, প্রাচীন গ্রিসে যাওয়ার আগে বর্তমানে আমি চিন্তা করি। বর্তমানে আমাদের দেশের নাগরিকরা বা প্রত্যেকটা দেশের নাগরিকরা রাজনৈতিক অধিকার বলতে খালি ভোট প্রদান করতে পারতেছে, এই জিনিসটা কি বোঝেন? বাট প্রাচীন গ্রিসে জানো, যখন হচ্ছে গিয়ে সেখানে নানান রকম মনীষীরা ছিল, যখন হচ্ছে গিয়ে সেখানে তোমার অ্যারিস্টটল বা এই ধরনের মনীষীরা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতো, ওই পার্টিকুলার টাইমটাতে সকলে মিলে রাজ্য পরিচালনা করতো, নগর রাষ্ট্র পরিচালনা করতো। যেহেতু নগর রাষ্ট্র, দেখা যেত যে একটা খোলা ময়দানের মতো জায়গা থাকতো, যে এখানে হচ্ছে গিয়ে সবাই আসতো, সকল মনীষীরা আসতো, জনসাধারণরা আসতো, মানে অনেক মানুষজন আসতো, এবং একটা পার্টিকুলার কথার বিপরীতে, একটা পার্টিকুলার প্রস্তাবের বিপরীতে সবাই মিলে হচ্ছে নিজের মত প্রকাশ করতো, এবং সবাই মিলে হচ্ছে গিয়ে তোমার ওটার পক্ষে বিপক্ষে কথাবার্তা বলতো। যদিও দেখা যেত যে এতে করে কলহ বিবাদ লেগে যেত, নানা রকম হাঙ্গামা হতো। শুধুমাত্র তাই না, দেখা যাইতো যে অনেক সময় ক্ল্যাশের কারণে অনেক ধরনের রায়টও সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই পার্টিকুলার টাইমে তোমার মানুষ মনে করতো যে আমার যে রাজনৈতিক অধিকারটা কি, সেটা হচ্ছে কি তোমার সকলের শাসন কাজে অংশগ্রহণের অধিকার। আমি যেই হই না কেন, আমার শাসন কাজে অংশগ্রহণ করতে পারবো, কারণ এটা আমার রাষ্ট্র। এই ধরনের একটা মতামত ওই টাইমে আসলে প্রচলিত ছিল। ডান। সো আই গেস বুঝতে পারছি। এরপর আগাই, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কি? আমার সিভিক্সের প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখলে খুব মজা লাগে মাঝে মধ্যে, এই কারণ দেখে মনে হয় যে এটা একটা বাংলা ক্লাসের মতো, তোমার প্রতিশব্দ শিখছি, সিমিলার ওয়ার্ড শিখছি বা ইংরেজি ক্লাসের মতো। বাট ইয়াস, এই টাইপের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। পৌরনীতির ইংরেজি শব্দ দেখো কতবার আসে বোর্ডগুলোতে। সো আই নো এটা আসলে সিভিক্স, তোমরাও জানো। চলো আমরা এবার আমাদের পরের যে এমসিকিউটা রয়েছে সেই এমসিকিউটা শুরু করি। প্রশ্নটি হচ্ছে, সিভিক্স শব্দটি কোথা থেকে আসছে, মানে ল্যাটিন যে শব্দটা, ল্যাটিন কোন দুটো শব্দের সমন্বয়ে সিভিক্স তৈরি হয়েছে? সো এখানে দেখো অপশনে কি রয়েছে, সিভিস, সিভিতাস, সেভিতাস। তো বোঝাই যাচ্ছে সেইভিতাস বলে অ্যাকচুয়ালি কিছু নয়, এটা নিয়ে আমার বইতে কিছু পড়ি নাই। সো আমার এই অপশনটা কাটা। সো এর অ্যান্সার হচ্ছে কি সিভিস আর সিভিতাস। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে কি 1 ও 2 গেল। এরপর দেখি, পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় কোনটা? মানে নাগরিকের কোন কোন বিষয়ে পৌরনীতি এবং সুশাসনে আমরা অ্যাকচুয়ালি আলাপ আলোচনা করব। ওকে, দেখি জানার চেষ্টা করি। একটা হচ্ছে তো সামাজিক বিষয়। হ্যাঁ, সঠিক উত্তর। সামাজিক বিষয় এই জন্যই, তুমি যে সোসাইটিতে বসবাস করতেছো, সেই সোসাইটিটা কি, সেই সোসাইটিটার ডিমান্ড কি, সেই সোসাইটিটা কোন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে, মানে এই জায়গায় নিয়ে আমি যখন কথাবার্তা বলবো, তখন আসলে তোমার সামাজিক ব্যবস্থা এবং অবস্থাটা ফুটে উঠবে। সো আমার এটা আছে নাম্বার 1। নাম্বার 2, রাজনৈতিক কার্যকলাপ। তুমি যে রাষ্ট্রে বসবাস করছো, সেই রাষ্ট্রের রাজনৈতিক কর্মকলাপের মাধ্যমে রুল অফ ল তোমার হচ্ছে গিয়ে জাস্টিফাইড কিনা। তারপর হচ্ছে পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারছে কিনা, তারা হলো জনগণকে নিয়ে কাজ করছে কিনা, এই যে ম্যাটারগুলা, এগুলো নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হয়। এবং লাস্টে আসে অর্থনৈতিক কর্মকাণ্ড। যদি আমি সরাসরি পৌরনীতি এবং সুশাসনের কথা চিন্তা করি, এইটার সাথে আসলে ইকোনমিক্সের একটা রিলেশন রয়েছে ঠিকই, বাট এটার সাথে তোমার পৌরনীতি এবং সুশাসনের আলোচ্য বিষয় হিসেবে ইকোনমিক্সও হবে আসে না। রিলেশনটা কোন জায়গায়? যে সিভিক্সের জায়গা থাকবে। আমার হচ্ছে গিয়ে রাষ্ট্র কিভাবে চললে অর্থনীতি হলো গিয়ে ডেভেলপ হবে, সেটার একটা রিলেশন থাকলেও রাষ্ট্রর সাথে বা তোমার সিভিক্সের সাথে সরাসরি একটা টপিক হিসাবে ইকোনমিক্স আসে না। ইকোনমিক্স নিজে একটা সেপারেট টপিক, সেপারেট জনরা। তাই এই একটা জায়গা থেকে আই থিঙ্ক বুঝতেই পারতেছে এটার অ্যান্সার হবে 1 ও 2, যে সামাজিক বিষয় ও রাজনৈতিক কার্যকলাপ। গেল। এরপর দেখি তোমার একটা ছোট মোটো উদ্দীপকের মতো রয়েছে, দিনাজপুর 2019 আসা। শ্রেণীকক্ষের শিক্ষক বললেন, বর্তমানে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এখানে নাগরিকের কোন রূপ প্রতিফলিত হয়েছে? বর্তমানে পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, এখানে নাগরিকের কোন রূপ
প্রতিফলিত হয়েছে। গ্লোবাল ভিলেজ তার মানে পৃথিবীটা রয়েছে আমার এভাবে হাতের মুঠোয়, সমগ্র পৃথিবীটা আমার হাতের মধ্যে হলো কি একদম ভাসতেছে। সো যখন আমি এরকম দেখি তার মানে আমার সব কিছুই কাছাকাছি রয়েছে, সবগুলো মানুষ কাছাকাছি রয়েছে। আমি এখন বাংলাদেশে বসে আমার আমেরিকা বা ইউকেতে যে ফ্রেন্ডটা আছে তার সাথে ফোনে কথাবার্তা বলতে পারতেছি কিভাবে? থ্রু মেসেঞ্জার, থ্রু হোয়াটসঅ্যাপ, ভিয়া ইমেইল বা এনিথিং এলস, রাইট? সো পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ। তার মানে নাগরিক, প্রত্যেকটা নাগরিক এখন স্থানীয় নাই, জাতীয় নাই, মানবিকতার সাথে চাই না এটাও নাই। প্রত্যেকটা নাগরিক এখন আমার আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। তুমিও এখন একটা ইন্টারন্যাশনাল পার্সন, আমিও একটা ইন্টারন্যাশনাল পার্সন। এই পৃথিবীতে সবাই এখন একটা ইন্টারন্যাশনাল পার্সন, কারণ আমরা সবাই ভিয়া ইন্টারনেট বা থ্রু ইন্টারনেট বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড রয়েছি। ওকে, সো স্টুডেন্ট, আমরা যদি পরের পার্টটা হলো কি দেখি, ক্ষমতা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতিকে কি বলে। অর্থাৎ আমার পৌরনীতির যে টপিকগুলো রয়েছে, পৌরনীতির যে টপিকগুলো রয়েছে সেই টপিক আর যে পৌরনীতির যে তোমার পাওয়ার অ্যানালাইসিসটা রয়েছে, সে পাওয়ার অ্যানালাইসিস, এই দুইটার সাথে যদি হলো আমি চিন্তা করি পৌরনীতিকে আসলে তোমার কি বলা যায়? সামাজিক বিজ্ঞান না, রাষ্ট্রবিজ্ঞান মনে হয় না, নাগরিক বিষয় বিজ্ঞান জানি না, ডি রাজনীতি বিজ্ঞান। বলো তো তোমরা সবাই একটু, দেখি তোমরা কতখানি আনসার দিতে পারো। ওকে, সো ইয়েস, অবভিয়াসলি এটা শুরু থেকেই বলে আসতেছি, পৌরনীতির সাথে আমার যে নাগরিক রয়েছে, নাগরিকের একটা কোরিলেশন থাকে, নাগরিকের কোরিলেশন থাকে। তোমার হচ্ছে যিনি হলো একটা রাষ্ট্রের হচ্ছে নাগরিক, তার সম্পর্ক থাকে, তার সমাজের অবস্থাটা কি, তার রাজনৈতিক কর্মকাণ্ডের অবস্থা কি, এগুলো তোমার সম্পর্ক থাকে। তাই ক্ষমতা ও বিষয়বস্তুর আলোকে পৌরনীতি কি বলা হয়? নাগরিক বিষয়ক বিজ্ঞান। কোন বিষয়কে? এডুকেশন ফর সিটিজেনশিপ। দেখো, আমি একটা রাষ্ট্রে আছি, আমি একটা রাষ্ট্র থাকলাম, আমি যেরকম হচ্ছে অনার্স মাস্টার্স পাস করে ফেলছি, আমি একজন শিক্ষিত মানুষ আমরা বলি, রাইট? সে ধরো একজন আরও শিক্ষা লাভ করেছে, বড় কোম্পানিতে চাকরি করতেছে, বা বিসিএস ক্যাডার হয়ে গেছে, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে, অনেক ভালো 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 পজিশনে সবাই আছে। হ্যাঁ, সে শিক্ষিত, বাট একটা রাষ্ট্রের লেন্সে, তোমার লেন্সে এই মানুষগুলো শিক্ষিত, তোমার চোখে এই মানুষগুলো শিক্ষিত, বাট রাষ্ট্রের চোখে এই মানুষগুলো কি শিক্ষিত? প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের চোখে কি মানুষগুলো শিক্ষিত? দ্য অ্যান্সার ইজ নো। কেন না? তার কারণ হচ্ছে রাষ্ট্রকে ব্যাখ্যা করে সিভিক্স, পৌরনীতি। এই পৌরনীতি নিয়ে যদি তোমার জ্ঞান থাকে তবেই তুমি রাষ্ট্রের চোখে একজন এডুকেটেড নাগরিক, এডুকেটেড নাগরিক, যেটাকে এখানে বলা হচ্ছে এডুকেশন ফর সিটিজেনশিপ। ঠিক আছে, তার মানে বাচ্চারা আমরা বলতেই পারি, বুঝতেই পারছো যে আমি যদি পৌরনীতি নিয়ে না জানি তাহলে হয়তো আমি রাষ্ট্রের চোখে ওরকম শিক্ষিত না। এবং আমার এখানে কি হচ্ছে, এডুকেশন ফর সিটিজেনশিপের যে বিষয়টা, এটা কে এনশিওর করে? এটা এনশিওর করছে হলো গিয়ে আমার পৌরনীতি। কে এনশিওর করে? পৌরনীতি। ডান 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 ডান। আগাই বাচ্চারা আমার সামনের দিকে, এখানে আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, দেখি এটা। গণতন্ত্র বাংলাদেশ শীর্ষক সেমিনারে এক বক্তা বলেন, নাগরিক জীবনকে স্পর্শ করে এবং দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে শিক্ষা দেয় এমন একটা বিষয় সবার পড়া উচিত। উল্লিখিত এই যে বিষয়টা, এটার সঙ্গে কোনটার মিল রয়েছে? কয়েকটা কিন্তু এখানে সুন্দর সুন্দর শব্দ বলছে, যেরকম বক্তা বলেন নাগরিকের জীবনকে স্পর্শ করে, অর্থাৎ নাগরিকের যে জীবনটা রয়েছে তাকে আমি টাচ করব। দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে শিক্ষা দেয়। তুমি দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমার অনেক অধিকার আছে, অধিকার না পারলে আন্দোলন চাই, অনেক কিছু করতেছি। বাট একইভাবে রাষ্ট্রের প্রতি তোমার কিছু দায়িত্ব রয়েছে, সময় মতো ভোট দেওয়া তোমার দায়িত্ব, রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য রয়েছে, রাষ্ট্রের আইন অমান্য না করা তোমার কর্তব্য। সো এই বিষয়গুলো তোমার মেনটেন করতে হবে। এখন ভোট দেওয়া তোমার দায়িত্ব, আইন ভঙ্গ না করা তোমার কর্তব্য, এবং তোমার অধিকারগুলো রাষ্ট্র তোমাকে দিবে, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। এই জিনিসগুলো কই থেকে জানতে পারো? এটা জানতে পারো তোমরা খুব সুন্দরভাবে পৌরনীতি ও সুশাসন পড়ার মাধ্যমে। তোমরা কি স্টুডেন্ট একটা খুব অদ্ভুত জিনিস খেয়াল করছো এতক্ষণের ক্লাসে? এটা হচ্ছে
পৌরনীতি এবং সুশাসনের এমসিকিউগুলা কিন্তু উত্তর হয়তো অনেক সময় সেমই পাচ্ছ, বাট এক একটার কিন্তু প্রশ্নের প্যাটার্ন এক এক রকম। ফর অ্যান এক্সাম্পল, পৌরনীতি সুশাসন কি? নাগরিক জীবন স্পর্শ করে দায়িত্ব, কর্তব্য, অধিকার সম্পর্কে শিক্ষা দেয়। একটা তোমার এখানে বৈশিষ্ট্য আলোচনা করলাম। এরপরে দেখি পৌরনীতি সুশাসন কি? এডুকেশন ফর সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ পেতে হলে যে এডুকেশনটা দরকার পৌরনীতি সুশাসন আমাকে দিচ্ছে। এরপরে কি? ক্ষমতা ও বিষয়বস্তুর আলোকে নাগরিক বিষয় বিজ্ঞান কোনটা? পৌরনীতি। দেখতে পাচ্ছ আমার হাতে অ্যান্সারটা সেম, বাট আমি কিন্তু ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া থেকে, ভিন্ন ভিন্ন সেগমেন্ট থেকে আমি কি নিয়ে কথা বলছি? পৌরনীতি নিয়ে কথা বলছি, এবং এর মাধ্যমে তোমরা কিন্তু পৌরনীতির যে বেসিক আইডিয়েশনটা তোমরা ক্রিয়েট করে ফেলতে পারতেছো। গ্রেট। সো আমাদের মোটামুটি এই পার্টটুকু শেষ। এবার দেখি আমাদের পরবর্তীতে এমসিকিউ নাম্বার 11। দেখতে পাচ্ছি নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। সুমন 2016 সালে একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়। সে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন বিষয়ে জ্ঞান অর্জন করতে আগ্রহী এবং রাষ্ট্র, সমাজ ও গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক। দেখো কি বলতেছে, রাষ্ট্র ও সমাজ গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় কাজ করতে ইচ্ছুক। উদ্দীপকে বর্ণিত সুমনের আগ্রহের সাথে কোন বিষয়টির সম্পর্ক বেশি? অর্থাৎ সুমন রাষ্ট্র সমাজ নিয়ে কাজ করবে, অবভিয়াসলি এটার অ্যান্সার হবে কি আমার পৌরনীতি ও সুশাসন। এর পরবর্তীটা দেখি 12 নাম্বার। সুমন একইভাবে সুমনের আদর্শ প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন হবে? সুমন কি নিয়ে কাজ করতে চায়? ও রাষ্ট্র, সমাজ ও গণতান্ত্রিক আদর্শ নিয়ে কাজ করতে চায়। তো ওই উদ্দীপকের সুমনের আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজনের কি হবে? প্রথমত জনগণের সম্মতি, দ্বিতীয়ত আইনের শাসন, তৃতীয়ত বহুদলীয় ব্যবস্থা। কোনটা হবে সবাই বলো তো? জনগণের সম্মতি, অর্থাৎ তুমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কাজ করতে চাইলে তুমি যে কাজই করো না কেন ওটার জন্য জনগণের একটা ভেট লাগবে। জনগণ বলে হ্যাঁ করো, ওই বিষয়টা লাগবে। আইনের শাসন মানে রুল অফ ল। এই রুল অফ ল কিন্তু বাচ্চারা আমাদের পৌরনীতি এবং সুশাসনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা মাথায় রেখো। এরপর দেখে তোমার বহুদলীয় ব্যবস্থা, অর্থাৎ নানান রকম রাজনৈতিক দল থাকবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা অ্যান্সার হচ্ছে কি 1, 2 ও 3। দেখো আমার এখানে একটা জিনিসের দিকে মাথায় রাখতে হবে, কোন আদর্শের কথা বলেছে? গণতান্ত্রিক আদর্শের কথা। গণতান্ত্রিক আদর্শের মধ্যে আমার জনগণের সম্মতি লাগবে, এই জন্যই আমরা ভোটাভুটি করি। আমরা রুল অফ ল হলো প্রতিষ্ঠা করতে চাই বা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, অ্যান্ড বহুদলীয় সরকার ব্যবস্থা নিয়েও আমরা কাজ করি। অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে নানান রকম রাজনৈতিক বা পলিটিক্যাল পার্টি থাকতেছে, ওই পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে গিয়ে একসাথে কথা বলবে, জনগণের কথা বলবে, তাদেরকে নিয়ে নির্বাচন হবে, একটা দল সরকার দল হবে, আর একটা দল বিরোধী দল হবে, অন্যান্যরা হচ্ছে সরকার দলের উপর প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে। এই সকল বিষয় নিয়ে বেসিক্যালি এখানে আলোকপাত করা হচ্ছে। ডান। আগাই আমরা সামনের দিকে। তোমার হচ্ছে কি এমসিকিউ 13 অলরেডি হচ্ছে এটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি যে সুমনের মূলত আগ্রহী বিষয়ের সঙ্গে কোনটি সম্পর্ক বেশি? অ্যান্সার হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন। গেল। এরপর দেখি নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? দলীয় শাসন, স্বৈরতন্ত্র, আইনের শাসন, নিয়ন্ত্রিত বিচার বিভাগ। সুশাসনের বৈশিষ্ট্য। সুশাসন আমি যদি এটাকে বাংলা ভাষাতে ব্যাখ্যা করি, সু যোগ শাসন। শাসন মানে তো আমরা বুঝি সু দিয়ে বলতে সুন্দর বা ভালো কিছু বোঝানো হচ্ছে। একটা দেশে তখনই তোমার সুশাসন থাকবে যখন সেখানে তোমার রুল অব ল থাকবে। যখন সেখানে আমার রুল অফ ল থাকবে, এটাই হচ্ছে কি বাচ্চারা, সেটাই হচ্ছে কি আমার আইনের শাসন। বুঝতে পারছো? এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা আমাদের একটু ভালো করে মাথায় ঢুকাতে হবে। দেখো দলীয় শাসন থাকতে পারে, অবশ্যই থাকবে, বাট সেই দল যদি সে ধরো একটা রাজনৈতিক দল হচ্ছে কি বলবো, ওকে আমি আমার নাম দিয়ে সাপোজ একটা রাজনৈতিক দল তৈরি করলাম, সাপোজ হচ্ছে গিয়ে ফার্সিম জান্তা পার্টি, এরকম একটা পার্টির নাম হলো গিয়ে করলাম। আমার পার্টির নাম কি? ফার্সিম জান্তা পার্টি, শর্ট ফর্মে বললে FJP। ওকে, এটা আমার পার্টির নাম। সো আমার পার্টি হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থায় আসছে, দলীয় শাসন হলো গিয়ে করতেছে, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে আমার পার্টি কোনো রুল অফ ল রাখতেছে না,
মানে ফর অ্যান এক্সাম্পল আমার পার্টির একজন হচ্ছে ডাকাতি করছে, ডাকাতি করার পরে তাকে কি করা উচিত? জেলে ভরে ফেলা উচিত, শাস্তি দেওয়া উচিত, তার হলো সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। আমি কিছুই করবো না, আমি বললাম ঠিক আছে ও তো এফজিপির লোক, ওকে ছেড়ে দাও সমস্যা নেই। তুমি গিয়ে হচ্ছে চুরি করছো, তোমাকে সুন্দর মতো আমি কোথায় ভরে রাখলাম? জেলে ভরে রাখলাম। সো আমি দলীয় শাসনের মাধ্যমে আইনি শাসনটা নিশ্চিত করতে পারলাম না। স্বৈরতন্ত্র মনে তো তোমরা সবাই জানো যে হচ্ছে ফ্যাসিস্ট সরকার, যেখানে হচ্ছে একজনই সব কিছু হলো গিয়ে করে। আমরা এর আগে ইন্টারন্যাশনাল অনেক ধরনের রোল দেখেছি, গাদ্দাফিকে দেখেছি, সাদ্দাম হুসেইনকে দেখেছি। এই যে মানুষগুলা তারা হয়তো স্বৈরতন্ত্র হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বাট দেখা গিয়েছে যে স্বৈরতন্ত্র যখন প্রতিষ্ঠা করে তখন সে যেহেতু একটা দেশের সর্বা থাকে, সে কিন্তু আইনের ধার ধারে না, যা মন চায় তাই করে। ঠিক আছে, এরপর দেখো নিয়ন্ত্রিত বিচার বিভাগটা কখন নিয়ন্ত্রিত থাকবে? যখন তোমার আইনের শাসন থাকবে। অর্থাৎ নিয়ন্ত্রিত বিচার বিভাগ সুশাসনের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি আইনের শাসন না থাকলে নিয়ন্ত্রিত বিচার বিভাগ কোনো কাজ করতে পারে না বা ফাংশন করতে পারে না, এটা ম্যাল ফাংশন হয়ে যায়। কিভাবে? বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হচ্ছে কি, তুমি কোনো অপরাধ করছো, অপরাধ করার পর বিচার বিভাগ গেছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে গেছো, তোমাকে ধরে বিচার করা হবে, আদালত বিচার করবে। এটাই তো ব্যাপারটা, তাই না? এখন ধরো তোমার আইনের শাসন নাই, যেরকম এই যে এফজেপি পার্টির কথা বললাম না, ফার্স্ট টাইম জান্তা পার্টির একজন হচ্ছে তোমার ডাকাতি করছে। তো ডাকাতি করার পর হিসাব মতো তাকে রুল অফ ল থাকলে গ্রেফতার করা হইতো, গ্রেফতার করার পরে তাকে বিচার বিভাগকে দেওয়া হইতো, বিচার বিভাগ তখন তাকে পানিশমেন্ট করতো। এখন রুল অফ ল নাই বা আইনের শাসন নাই, প্রথম যে জিনিসটা হইতে পারে তাকে অ্যারেস্টই করবে না। ওই ফার্স্ট টাইম জান্তা পার্টি বা এফজিপির যে নেতা এই কাহিনী করছে তাকে অ্যারেস্টই করা হবে না, অথবা অ্যারেস্ট করার পরে বিচার বিভাগে আসার পরে কি করতেছে, যে তোমার বিচারক তাকে প্রাণের ভয় দেখানো হচ্ছে বা তাকে হচ্ছে তোমার কি বলে টাকা পয়সা দিয়ে বা ব্রাইব দিয়ে, ঘুষ দিয়ে কিনে নেওয়া হয়েছে। সো দিন শেষে দেখা যায় যে তোমার যদি আইনের শাসনটা প্রপারলি না থাকে, তোমার বিচার বিভাগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং বিচার বিভাগ ম্যালফাংশন হয়, বিচার বিভাগ নিজের মতো কাজ করতে পারে না। এটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। তাই সুশাসনের প্রধান পাথেয় কি? আমার আইনের শাসন গেল। এরপর দেখি তোমার সুশীল সমাজ। আমরা বলি না, আমরা একটা ওয়ার্ড কিন্তু প্রায় সময় বলি, আমরা একটা ওয়ার্ড হলো গিয়ে প্রায় বলি, কি বলি? সিভিল সোসাইটি বলি না? সিভিল সোসাইটি কারা? আমরা না সিভিল সোসাইটির সংজ্ঞা জানি না, আমরা সিভিল সোসাইটি জিনিসটা বুঝি না। উই আর সো আনফর্চুনেট, আমরা জিনিসটা বুঝি না। সিভিল সোসাইটি মানে হচ্ছে রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী। আমার নিজেরই অনেক দিন পর্যন্ত এই ধারণা ছিল সিভিল সোসাইটি তারা যারা হচ্ছে বিভিন্ন রকম টকশো করে। এটা আমার ছোটবেলাতে অনেক বড় একটা ধারণা ছিল বা কনসেপ্ট ছিল, বাট ব্যাপারটা এরকম না। সিভিল সোসাইটি তারা যারা পলিটিক্স নিয়ে অ্যাওয়ার, পলিটিক্স নিয়ে জানে এবং চায়ের আড্ডায়, রাস্তার পাশে কোনো টঙের দোকানে বসেও তারা চায়ের আড্ডাতে হলো গিয়ে তোমার রাজনীতির কথাবার্তা নিয়ে ঝড় তুলছে। এরাই হচ্ছে তোমার সিভিল সোসাইটি, এবং এর উত্তরটা হচ্ছে তোমার রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী। তোমার আমার মতো মানুষ, সে ধরো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমি আমার পড়াশোনা শেষ করে হয়তো টিএসসিতে গেলাম, টিএসসিতে চায়ের দোকানে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি, চা খেতে খেতে আমি আমার 3-4টা বন্ধুর সাথে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথাবার্তা বলছি। তার মানে আমিও সিভিল সোসাইটির অংশ, কারণ আমি হচ্ছে বাংলাদেশের পলিটিক্স নিয়ে ফুললি অ্যাওয়ার, নাম্বার 1, এবং আমি একটা মধ্যবিত্ত শ্রেণী বিলং করি। অর্থাৎ আমার ওই অ্যাটলিস্ট নলেজটুকু রয়েছে, ওই শিক্ষাটা রয়েছে, ওই এডুকেশনটা আমার হলো বিদ্যমান রয়েছে। তাই এরকম একটা জায়গা থেকে সুশীল সমাজ কোনটা? বিজ্ঞান শ্রেণীও না, ব্যবসায়ী শ্রেণীও না, শুধু শিক্ষিত শ্রেণীও না, রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণী, আবার টকশো পার্টিও না। যারা টকশো করে এবারে, যেটা আমি ভাবতাম যারা টকশো করে তারাই হলো সিভিল সোসাইটির মানুষ, ব্যাপারটা এরকম না। সিভিল সোসাইটির মানুষ তারাই যারা হচ্ছে গিয়ে আমার পলিটিক্স নিয়ে অনেক বেশি অ্যাওয়ার এবং তারা জিনিসটা নিয়ে জানে। দ্যাটস ইট। এতটুকু আমার সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? এরপরে যে আমাদের এমসিকিউটা রয়েছে, সেই এমসিকিউতে দেখো একটা উদ্দীপক আমরা দিয়ে দিয়েছি। উদ্দীপকটার দিকে যদি আমরা তাকাই, এখানে বলা হচ্ছে রেশমি একজন স্টুডেন্ট, গত বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছে, ভালো কথা। মানবিক বিভাগে সে এইচএসসিতে ভর্তি হয়।
সে পাঠ্য হিসাবে এমন একটা বিষয়কে বেছে নেয় যেখানে নাগরিকতার যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে এবং উক্ত বিষয় অধ্যয়নের ফলে তার ভিতরে দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি পায়। তার মানে বুঝতেই পারতেছো রেশমি আসলে পৌরনীতি ও সুশাসনটা বেছে নিয়েছে, কারণ এর মধ্যে কি প্রকাশ পেয়েছে? দায়িত্ব ও কর্তব্যবোধ। রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ডে আসা প্রশ্ন। এখন এই যে জিনিসটা সে বেছে নেওয়ার কারণে আমাদের এই রেশমির ভেতরে কোন কোন বিষয় আসলে নির্দেশিত হয়? নাম্বার 1, সে কি সমাজের বিকাশ করতে পারবে? নাম্বার 2, সে কি মানুষের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে? নাম্বার 3, রাষ্ট্র এবং সরকারের ফাংশন নিয়ে সে কি সচেতন হবে? 3টে জায়গা রয়েছে। সো আমরা যেহেতু জানলাম এই মানুষটা পৌরনীতি ও সুশাসন নিয়ে পড়াশোনা করছে, তাই এরকম একটা জায়গা থেকে আমরা জানি সিভিক্স পড়লে তুমি সমাজের বিকাশ নিয়ে জানতে পারছো, মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে জানছো, রাষ্ট্র ও সরকার নিয়ে ফুললি তুমি জানতে পারছো। সবকিছু মিলে আমার যে এই বিষয়টা রয়েছে এটা এখানে ব্যাখ্যা হয়ে গেল। চলো যে পরবর্তী প্রশ্নে। এখানে আরেকটা মানুষ দেখতে পাচ্ছি, তোমার মনির। সে সরকারের বিভিন্ন, দেখো এতক্ষণ আমি কি দেখলাম, আমাদের এমন একটা বিষয়কে বেছে নেয় যে নাগরিকতার যাবতীয় বিষয় আলাপ আলোচনা করে। একইভাবে সিভিক্স সরকার ও সরকারের বিভিন্ন বিভাগ নিয়েও আলাপ আলোচনা করছে। অর্থাৎ আমার এই সিভিক্সের ক্ষেত্রে যে জিনিসটা আসবে অলওয়েজ, এটা শুধুমাত্র নাগরিক নিয়ে আলাপ আলোচনা করবে না, এটা একইভাবে নাগরিক এবং যে সরকার ব্যবস্থা রয়েছে উভয় নিয়ে কথাবার্তা বলবে। প্রথম অধ্যায়ের ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম। প্রথম অধ্যায়ের বেশিরভাগ প্রশ্নের উত্তরই হয়তো পৌরনীতি আসছে বা সুশাসন আসছে বা পৌরনীতি ও সুশাসন আসছে, কিন্তু এক একটা প্রশ্নের ডাইমেনশন ডিফারেন্ট থাকে। অধ্যায়টার নামই তো কি পৌরনীতি ও সুশাসন পরিচিতি। কতভাবে আমরা পৌরনীতি এবং সুশাসনকে এক্সপ্লেন করতে পারি বা জাস্টিফাই করতে পারি সেটা নিয়ে বেসিক্যালি এই অধ্যায়ের আলাপ আলোচনা। আচ্ছা, সো এরপর দেখি পরবর্তী যে প্রশ্নটা। মনির এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, একই যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি যে এই সিভিক্স সে পড়তে আগ্রহী, এর মাধ্যমে সে কি জানবে? দেখো এটার অ্যান্সার হচ্ছে 1, 2 ও 3। সে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে। কিভাবে? জাস্ট ইমাজিন তুমি রাষ্ট্র কাঠামো কিভাবে ফাংশন করে ইউ ডোন্ট নো। একটা রাজনৈতিক দল কিভাবে একটা রাষ্ট্রকে তোমার প্রভাবিত করতে পারে ইউ ডোন্ট নো। তুমি জানো না ভোটাধিকার তোমার একটা রাজনৈতিক অধিকার। তুমি জানো না ভোট কিভাবে ক্যাস্ট হয়, ভোট কিভাবে কাউন্ট হয়। তুমি যদি এই জিনিসগুলো না জানো, তার মানে তুমি একটা রাষ্ট্রের কাঠামো সম্পর্কে জানো না। তার মানে তুমি সেই রাষ্ট্রের একজন রাজনৈতিক অসচেতন ব্যক্তি, যেটা তোমার ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ করবে, এবং এটা অবভিয়াসলি একজন আদর্শ নাগরিক হওয়া উচিত না, তাই না? সো এর মাধ্যমে আসলে তোমার ব্যক্তিত্বের বিকাশ হবে, নাম্বার 1। নাম্বার 2, তুমি যখন সিভিক্স পড়বা, তুমি যখন পলিটিক্সের বিভিন্ন মার প্যাঁচ ফাঁক ফোকর এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার্ড হবা। তুমি যখন এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার্ড হচ্ছ, তার মানে তোমার রাজনৈতিক চেতনাটাও বিল্ড আপ করছে। তুমি চায়ের আড্ডায় পলিটিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারছো। এবং নাম্বার 3 যে বিষয়টা, এখানে তোমার উদারতার যে ব্যাপারটা রয়েছে, উদারতার বিষয়টা, অর্থাৎ রাজনীতি যখন আমরা করতে যাচ্ছি বা রাষ্ট্র নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করে যাচ্ছি, তখন আসলে রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের অঙ্গ সংস্থান রয়েছে তাদের মধ্যে একটা কানেকশন থাকা খুবই বাঞ্ছনীয়, এবং এই প্রত্যেকটা অঙ্গ সংস্থান একজনের প্রতি আরেকজন উদারভাবে কাজ করবে, একজন আরেকজনকে হেল্প করবে, সেই বিষয়টা নিয়ে বেসিক্যালি আমরা জানতে পারবো। এবং শুধুমাত্র তাই না, রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার যে অন্যতম একটা কর্তব্য এই রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের প্রতি ভালো আচরণ করা, সেটা নিয়ে আমরা আসলে জানতে পারবো। গেল। এরপর দেখি আমাদের সেলিম সাহেবের কথা বলা হচ্ছে। তো সেলিম সাহেব বেশ কিছু কাজ করেন নাগরিক হিসাবে। সেলিম সাহেব কিছু কর্তব্য পালন করেন না। ফর অ্যান এক্সাম্পল, তিনি স্বল্প শিক্ষিত, হাফ এডুকেটেড, ভালো কথা। তিনি প্রায় আয়কর প্রদান করেন না, ওকে। তিনি নিয়মিত পৌরকর, পানি, বিদ্যুৎ, গ্যাস বিল দেয় না, বিপদ। তিনি স্থানীয় জাতীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচনে ভোট দান করেন না, আরও বিপদ। নাগরিক অধিকার কর্তব্য সম্পর্কে তিনি জানেন না, আরও বিপদ। দেশাত্মবোধেও তিনি উজ্জীবিত হন না। নাগরিক হিসাবে তিনি কোনো দায়িত্বই পালন করেন না। নাগরিক হিসাবে দায়িত্ব পালনে কে তোমাকে জানায়? পৌরনীতি ও সুশাসন জানায়, ওকে। এখন তিনি যদি এই কাজগুলো করেন তাহলে কি হবে? অ্যাকচুয়ালি তিনি যদি এই কাজগুলো করেন, প্রথমত
সিভিক্স পড়লে, সিভিক্স জানলে তিনি ফার্স্টে আয়কর দিতেন, কারণ আমার ট্যাক্সের টাকায় আমার দেশ চলে। তিনি নিয়মিত পৌর কর, এমনকি পানি, বিদ্যুৎ, গ্যাস বিলও দিতেন। তিনি হচ্ছে কি করতেন, ভোটও দিতেন, কি বলে এই যে ভোট দানও দিতেন, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতেন। তার মানে তিনি নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতেন, নাম্বার 1, নাগরিকের মূল্যবোধ বৃদ্ধি করতে হবে সেটা সম্পর্কে জানতেন, এবং নাম্বার 3, কর্তব্য ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে এই বিষয়টা নিয়েও তিনি আসলে জানতেন। তার মানে বাচ্চারা, এক কথা যদি হলে আমরা চিন্তা করি, অ্যাজ এ সিটিজেন আমার কান্ট্রির প্রতি কি ধরনের দায়িত্ব, কর্তব্য, মূল্যবোধের জায়গাগুলো রয়েছে, এগুলো কে শিখায়? পৌরনীতি ও সুশাসন। গেল। এবার দেখো একটা জিনিস, দেখো সুশাসন, এটার মিনিং জিজ্ঞাসা করেছে। আমি পিছনে একটা স্লাইডে দেখিয়েছিলাম, এইটাকে যদি আমি ভাঙি, সু যোগ শাসন এরকম হচ্ছে। তো সু বলতে বোঝানো হচ্ছে তোমার গুড, আর যে শাসনটা, শাসন দিয়ে তোমার বোঝানো হচ্ছে গভর্নেন্স। সো আমি একটু খুঁজে দেখি, ডি নাম্বার গুড গভর্নমেন্ট হবে না, সি নাম্বার গুড গভর্নমেন্ট হবে না, গুড গভর্নর হবে না, বি নাম্বার গুড গভর্নমেন্টাল হবে না, এ নাম্বার গুড গভর্নেন্স। সো ইয়েস, থামস আপ, ইজ দ্য কারেক্ট আনসার। গেল। আগে এবার একটা অদ্ভুত বিষয় এখানে দেখো, পৌরনীতি এবং সুশাসনের সাথে শাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য কি? ক্লাসের একদম শুরুতেই মনে আছে নাকি ভুলে গেছো? একটা তোমাদেরকে সাজেশন দেখাইছিলাম না একদম ক্লাসের শুরুতে, ভুলে তো গেছো মনে হচ্ছে, তাই না? চলো একটু আমি ড্র্যাগ ব্যাক করি তোমাদেরকে ওই জায়গায়। দেখো দেখো এই যে আমি এই যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডের কথা বলছিলাম, দেখছো 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 আমি 5 স্টার দিয়ে রাখছি, একটু পরে দেখাবে এই প্রশ্নটাই বোর্ডে আসছে। পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির যেটা কোরিলেশন রয়েছে, এই অর্থনীতির কোরিলেশন কতগুলা বোর্ডে আসছে, হোয়াট আই ডিড, আমি এখানে 5 স্টার দিছি, ওকে। 5 স্টার দেওয়ার পরে আমি যদি এবার নিচের দিকে হলো গিয়ে চলে যাই, আমার যে এই যে প্রশ্নটা দেখো, দেখছো সিলেটের বোর্ডে আসা প্রশ্ন, আমি যে সাজেশন দিচ্ছি ওখান থেকে বোর্ডের প্রশ্ন আসে এক্স্যাক্টলি ওই জায়গা থেকে। তার মানে এই সাজেশনটা পড়লে আর এই এমসিকিউ সলভিং ক্লাসটা করলে তোমার কিন্তু বোর্ডে ভালো রেজাল্ট করা একদম সর্টেড, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রেখে ভালো করে এই ক্লাসটা করো। সো দেখো, পৌরনীতি ও সুশাসন অর্থনীতির মূল উদ্দেশ্য কি? পৌরনীতি এবং সুশাসন তোমার রাষ্ট্র নিয়ে কাজ করে, অর্থনীতিও তোমার রাষ্ট্র নিয়ে কাজ করে। এখন এই দুই জায়গায় আমার একটা জিনিস কিন্তু বিদ্যমান, সেটা হচ্ছে কি উন্নতি, রাষ্ট্রের উন্নতি। আমার এখন দেখতে হবে কোন অপশনটার সাথে রাষ্ট্রের উন্নতি হচ্ছে গিয়ে আমার কানেক্টেড। আমি আবার একটু তোমাদের কোরিলেশনটা বুঝে, পৌরনীতি এবং সুশাসন রাষ্ট্র নিয়ে কাজ করে, অর্থনীতিও রাষ্ট্র নিয়ে কাজ করে, এবং রাষ্ট্রের কোন জিনিসটা নিয়ে কাজ করে? রাষ্ট্রের উন্নতি নিয়ে কাজ করে, রাইট? রাষ্ট্রের উন্নতি এই 4টা অপশনের মধ্যে কোন দিকে হচ্ছে? রাজনীতির শিক্ষাদান, ওকে ঠিক আছে, বেকার সমস্যা সমাধান, এটাও ঠিক আছে, শিক্ষিত জনগোষ্ঠী তৈরি, এটাও ঠিক আছে, মানব কল্যাণ। ব্যাপারটা হচ্ছে এই 4টা অপশনের মধ্যে 4টাই হয়তো সঠিক লাগে, বাট মানব কল্যাণ এটা এমন একটা অপশন যেটা এই যে তোমার 3টা, এই 3টা সহ বাকি সব কিছুকে কভার করতেছে। অর্থাৎ পৌরনীতি রাষ্ট্র নিয়ে কথা বলে, অর্থনীতি রাষ্ট্রের জন্য ইম্পর্টেন্ট, কারণ রাষ্ট্রের উন্নতি প্রয়োজন। তার মানে পৌরনীতি এবং সুশাসন আর অর্থনীতি এটার মূল উদ্দেশ্য কি? এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার মানব কল্যাণ সাধন করা। দেখো, আমি একজন নাগরিক, আমি তোমাদের ফারসিম ভাইয়া বাংলাদেশের নাগরিক, সিভিক্স পড়ে রাষ্ট্র সম্পর্কে জানতে পারলাম, ভোট এবং আদার্স যে ফ্যাক্টরগুলো জানতে পারলাম। রাষ্ট্রের ইকোনমি অনেক ভালো, এর কারণ হচ্ছে গিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি বলতে গেলে অলমোস্ট ফ্রি অফ কস্টে হলো গিয়ে পড়াশোনা করে বের হতে পারছি। তার মানে আমার একটা ডেভেলপমেন্ট হয়েছে, আমার একটা কল্যাণ হয়েছে। আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি দেখে আমার অতটা খরচ হয়নি আমার পড়াশোনার পেছনে, তাই না? এক্স্যাক্টলি এরকম একটা জায়গা থেকে আমি দেখতে পাই যে পৌরনীতি সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে কি আমার কি? মানব কল্যাণ। ওকে, প্রাচীনকালের নগর রাষ্ট্র কোথায় গড়ে উঠেছিল? একদম ক্লাসের শুরুতে ব্যাখ্যা করেছিলাম নগর রাষ্ট্র কি। আগে যেরকম একটা নগরকে রাষ্ট্র ধরা হতো, মানে শহরকে রাষ্ট্র ধরা হতো, সেটার অ্যান্সার হচ্ছে তোমার গ্রিসে। এবং দেখো প্রশ্ন কিন্তু অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে। ওকে, আজকের আমাদের এই ক্লাসটার সর্বশেষ প্রশ্ন, আজকের পৌরনীতি আগামীকালকের ইতিহাস। তার মানে
আমাদের পৌরনীতির সাথে আমাদের যে পৌরনীতিটা রয়েছে এই পৌরনীতির সাথে আগামীকালকের ইতিহাসের একটা কি রয়েছে, একটা তোমার খুব কোরিলেশন রয়েছে, একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তাই এটাকে আমরা বলতে পারি গভীর সম্পর্ক, যেটা এসেছিল তোমার চট্টগ্রাম বোর্ড 2016 এবং সিলেট বোর্ড 2016-তে। তো স্টুডেন্ট, মোটামুটি যদি হলে আমরা চিন্তা করি আমাদের যে আজকের এই চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ অধ্যায় 1 পৌরনীতি এবং সুশাসন পরিচিতি, এখান থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত দেখলাম সিকিউর জন্য আনসার সাজেশন। যে সাজেশন হচ্ছে কি আমরা দেখিয়ে দিয়েছি কোন কোন টপিক থেকে সিকিউ আসবেই আসবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা 25টা টপ নচ এমসিকিউ সলভ করেছি এবং এমসিকিউ সলভ করতে যে আমরা একটা জিনিস এনশিওর করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে পৌরনীতি এবং সুশাসন থেকে কত রকমভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো অ্যান্সারগুলো কাছাকাছি, বাট প্রশ্নের রকমটা কতটা ডিফারেন্ট হতে পারে, এবং ওখান থেকে বহুপদী সমাপতিত প্রশ্ন আসে কীভাবে অ্যান্সার করতে হয় সেটা হলো বলেছি। আর নাম্বার 3, প্রত্যেকটা বোর্ড প্রশ্নে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি। তো স্টুডেন্টস, এই ভিডিওটা কেমন লাগলো দ্রুত জানিয়ে দাও কমেন্ট সেকশনে। অ্যান্ড ইয়েস, তুমি কি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের বাকি যে 9টা অধ্যায় রয়েছে সেই 9টা অধ্যায়ের উপর এরকম ক্লাস চাও? যদি চাও কমেন্টে লেখো ইয়েস। তাহলে তোমাদের এই ইয়েস দেখার উপর বিবেচনা করে হয়তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।